Hello viewers, Assalamu alaikum. This is Sadia Jahanjir and welcome again to my channel Learn with Jane. Today we will learn a beautiful drama, A Raisin in the Sun, written by Lauren Hansberry. সো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। লরেন ভিভিয়ান হ্যান্সবেরি জন্মগ্রহণ করেছেন 1930 সালের 19 মে এবং মৃত্যুবরণ করেছেন 1965 সালের 12 জানুয়ারি। লরেন্স হ্যান্সবেরি ছিলেন একজন মার্কিন নাট্যকার ও লেখিকা। তিনি ছিলেন প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন নারী লেখক যার লেখা নাটক মঞ্চে অভিনীত হয়। তার সবচেয়ে বিখ্যাত রচনা হচ্ছে এ রেজিন ইন দ্য সান। এই নাটকে শিকাগো শহরে বসবাসকারী কৃষ্ণাঙ্গ আমেরিকানদের জীবনচিত্র তুলে ধরা হয়েছে যারা জাতিগত বৈষম্য বা রেসিয়াল সেগ্রিগেশনের মধ্যে বসবাস করত। নাটকটির শিরোনাম নেওয়া হয়েছে কবি ল্যাংস্টন হিউজের কবিতা হারলেম থেকে। হারলেম কবিতার বিখ্যাত লাইন হচ্ছে, হোয়াট হ্যাপেন্স টু আ ড্রিম ডিফারেন্ট ডাজ ইট ড্রাই আপ লাইক এ রেজিন ইন দ্য সান। অর্থাৎ স্থগিত হয়ে যাওয়া স্বপ্নর কী হয়, তা কি রোদে পড়ে থাকা কিসমিসের মতো শুকিয়ে যায়। মাত্র 29 বছর বয়সে লরেন হ্যান্সবেরি নিউ ইয়র্কে ড্রামা ক্রিটিক্স সার্কেল অ্যাওয়ার্ড লাভ করেন এবং এর মাধ্যমে তিনি হয়ে ওঠেন প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন নাট্যকার এবং পঞ্চম নারী হিসেবে তিনি এই পুরস্কারটি পান এবং পুরস্কারপ্রাপ্ত সবচেয়ে কম বয়সী নাট্যকার হচ্ছেন এই লরেন ভিভিয়ান হ্যান্সবেরি। কথিত আছে হ্যান্সবেরির পরিবারও জাতিগত বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে সংগ্রাম করছিল। 1940-এর দশকে তারা একটি রেস্ট্রিকটিভ কভিয়েন্ট অর্থাৎ বাসস্থান সংক্রান্ত বৈষম্যমূলক আইনের বিরুদ্ধে আইনি লড়াই লড়ছিলেন এবং সেই মামলাটির পর যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে হ্যান্সবেরি ভি লি নামে তিনি পরিচিত হয়ে যান। এবার আমরা জেনে নেব দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অর্থাৎ শিরোনামটির তাৎপর্য। লরেন হ্যান্সবেরি এর নাটক এ রেজিন ইন দ্য সান এর শিরোনামটি গভীর একটি প্রতীকী অর্থ বহন করে যা নাটকের মূল থিমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। শিরোনামটি নেওয়া হয়েছে ল্যাংস্টন হিউজের বিখ্যাত কবিতা হারলেম থেকে, যেখানে কবি একটি প্রশ্ন করেছিলেন যে হোয়াট হ্যাপেন্স টু আ ড্রিম ডেফারেট ডাজ ইট ড্রাই আপ লাইক আ রেজিন ইন দ্য সান, যেটা আমরা ইন্ট্রোডাকশনের শুরুতেই বলেছিলাম। এবং এই প্রশ্নের মাধ্যমে হ্যান্সবেরি দেখিয়েছেন যে কিভাবে আফ্রিকান আমেরিকানদের স্বপ্নটা বর্ণবৈষম্য, দারিদ্র্য এবং সামাজিক অবিচারের কারণে বারবার পিছিয়ে যাচ্ছিল। এবং এই নাটকটির প্রত্যেকটি প্রধান চরিত্রের একটি একটি করে স্বপ্ন আমরা দেখতে পাবো বিস্তারিত আলোচনায়, আর এই শিরোনামটি সেই স্বপ্নগুলোর অবস্থাটিকেই সিম্বলাইজ করেছে। আমাদের টাইটেলটি হচ্ছে আর রেইজিন ইন দ্য সান। এই সেন্টেন্সটিতে রেজিন শব্দটি একটি প্রতীকী অর্থ বহন করে। ফর এক্সাম্পল, একটি আঙুর যখন দীর্ঘ সময় ধরে রোদের মধ্যে পড়ে থাকে তখন এটি শুকিয়ে কিসমিস বা রেইজিনে পরিণত হয়। রেজিন শব্দের অর্থ কিসমিস। আর এই রূপকটি এমন একটি স্বপ্নকে বোঝাচ্ছে যা এক সময় ছিল সতেজ এবং প্রাণবন্ত, কিন্তু দীর্ঘদিন ধরে পূরণ না করার কারণে স্বপ্নটিও ধীরে ধীরে তার প্রাণশক্তি হারায়। এই নাটকে আমরা ইয়ঙ্গার ফ্যামিলি দেখব, যাদের প্রত্যেকটা মেম্বারের এক একটা আলাদা আলাদা করে স্বপ্ন থাকবে। যদিও সেই স্বপ্নগুলো ধ্বংস হবে না, কিন্তু তাদের যে রেসিয়াল সেগ্রিগেশন বা বর্ণবৈষম্য এবং অর্থনৈতিক চাপের কারণে তাদের স্বপ্নগুলো ক্রমশ দুর্বল হতে থাকবে। অতএব আমরা বলতে পারি যে শিরোনামটি বোঝায় যে দমিয়ে রাখা স্বপ্ন টিকে থাকে ঠিকই, কিন্তু যন্ত্রণাদায়কভাবে সেটি টিকে থাকে। সো আমরা বলতে পারি যে দ্য টাইটেল আর রেজিন ইন দ্য সান সিম্বলাইজেস ডিফারেন্ট ড্রিমস অর্থাৎ অপূর্ণ স্বপ্ন, রেসিয়াল অপারেশন বর্ণগত নিপীড়ন এবং দ্য স্ট্রাগল অফ ব্ল্যাক আমেরিকানস অর্থাৎ আফ্রিকান আমেরিকানদের সংগ্রাম। আর এই ড্রামাটির আরও একটা গুড সাইড হচ্ছে এতগুলো নেগেটিভ ইম্প্যাক্টের পরেও এটি কিছু পজিটিভ সাইড বহন করে, যেমন হোপ অ্যান্ড রেসিলিয়েন্স অর্থাৎ আশা এবং পরিবারের যে সদস্যরা রয়েছে তাদের মধ্যে ঐক্যতা বা দৃঢ়তা এই ব্যাপারটিকে বহন করে। এবার আমরা ড্রামাটির ক্যারেক্টার সম্পর্কে জেনে নেব। এই ড্রামাটির মেইন ক্যারেক্টার্সের মধ্যে রয়েছে লিনা ইয়ঙ্গার, যাকে আমরা মামা হিসেবে সম্বোধন করব। তিনি একজন ধর্মভীরু, পরিশ্রমী এবং দূরদর্শী নারী এবং স্বামীর স্বপ্ন পূরণ করতে তিনি নিজস্ব একটি বাড়ি কিনতে চান। তিনি বিশ্বাস করেন যে পরিবার, সম্মান ও ভালোবাসাই জীবনের আসল সম্পদ। তিনি পারিবারিক ঐক্যের প্রতীক। দেন আমাদের নেক্সট ক্যারেক্টার হচ্ছে ওয়াল্টার লি ইয়ঙ্গার।
তিনি মামার ছেলে এবং পরিবারের অন্যতম পুরুষ সদস্য, যার স্বপ্ন হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা এবং ব্যক্তিগত মর্যাদা অর্জন। তিনি একজন শফার হিসেবে অর্থাৎ ড্রাইভার বা গাড়ি চালক হিসেবে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন এবং তিনি চান একটি মদের দোকানে বিনিয়োগ করে সফল ব্যবসায়ী হতে। কিন্তু তার বর্ণ বৈষম্য আর এই সুযোগের অভাবের কারণে তার স্বপ্ন বারবার পিছিয়ে যায়, তাই তিনি সবসময় হতাশায় ভোগেন। দেন আমাদের পরবর্তী ক্যারেক্টার হচ্ছে রুথ ইয়ঙ্গার অর্থাৎ ওয়াল্টার্স ওয়াইফ অ্যান্ড ট্রেভিস মাদার। তিনি একজন বাস্তববাদী সহনশীল নারী, যিনি গর্ভবতী হলেও দারিদ্রতার কারণে সন্তান নিতে ভয় পান। এক কথায় তিনি হচ্ছেন এই পরিবারের শান্তি এবং স্থিতিশীলতার প্রতীক। আমাদের নেক্সট ক্যারেক্টার হচ্ছে বেনেথা ইয়ঙ্গার। তিনি ওয়াল্টারের বোন। তিনি একজন আধুনিক এবং শিক্ষিত স্বাধীনচেতা নারী। তিনি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেন এবং তিনি নিজের আত্মপরিচয় এবং শিকড় খুঁজে বেড়ান এবং তিনি এক কথায় ঐতিহ্য এবং আধুনিকতার প্রতীক। নেক্সট ক্যারেক্টার হচ্ছে ট্র্যাভিস ইয়ঙ্গার। তিনি হচ্ছেন ওয়াল্টার এবং রুথের ইয়াং সন। এই ছবিটাতে তাকে একটু বেশি ইয়াং মনে হচ্ছে। তিনি হচ্ছে আসলে একটা ছোট বাচ্চা বা শিশু চরিত্র। আর এগুলোই হচ্ছে আমাদের ড্রামা আর রেইজিন ইন দ্য সানের মেইন ক্যারেক্টার। এরপর কিছু সাপোর্টিং ক্যারেক্টার রয়েছে। সাপোর্টিং ক্যারেক্টারের মধ্যে অন্যতম হচ্ছে জোসেফ আশাগাই। তিনি হচ্ছেন নাইজেরিয়ান ছাত্র এবং বেনিথার বন্ধু ও প্রেমিক। আশাগাই একজন আদর্শবাদী, শিক্ষিত এবং আত্মসচেতন আফ্রিকান যুবক। তিনি বেনিথাকে আফ্রিকান সাংস্কৃতিক পরিচয় এবং আফ্রিকানের যে সংস্কৃতি শিকড় সেই সম্পর্কে তিনি সচেতন করেন এবং পশ্চিমা সংস্কৃতির অনুকরণকে তিনি তীব্রভাবে সমালোচনা করেন। আমাদের নেক্সট সাপোর্টিং ক্যারেক্টার হচ্ছে জর্জ মার্চিসন। তিনি একজন ধনী আফ্রিকান আমেরিকান যুবক এবং তিনিও বেনিথার প্রেমিক। এবং জর্জ একজন ধনী এবং পাশ্চাত্য মূল্যবোধে বিশ্বাসী একজন যুবক। তিনি বেনেথার যে আফ্রিকান সংস্কৃতি এবং স্বাধীন যেই চিন্তাটা আছে সেটাকে হাস্যকর মনে করেন। আর সামাজিক মর্যাদা এবং অর্থকে তিনি জীবনের মূল লক্ষ্য বা সাফল্য হিসেবে দেখেন। নেক্সট সাপোর্টিং ক্যারেক্টার হচ্ছে কার্ল লিন্ডার। তিনি ক্লাইবোন পার্কের রিপ্রেজেন্টেটিভ। তিনি অলওয়েজ ভদ্র এবং শান্ত স্বরে কথা বললেও তিনি মূলত বর্ণ বৈষম্যের প্রতিনিধিত্ব করেন। নাটকের এক পর্যায়ে আমরা দেখব তিনি ইয়ঙ্গার ফ্যামিলিকে অর্থের বিনিময়ে শ্বেতাঙ্গ বা হোয়াইটরা যেই এলাকায় বসবাস করে সে এলাকায় না আসার প্রস্তাব দেন। এই ড্রামায় তিনি সরাসরি বিদ্বেষ প্রকাশ না করেও প্রাতিষ্ঠানিক বর্ণবাদকে তুলে ধরেন এবং তিনি গোপন এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য বর্ণ বৈষম্যের প্রতীক। তো আমরা বলতেই পারি যে তিনি দেখান কিভাবে বৈষম্য সভ্যতার মুখোশ পরে সমাজে কাজ করে। নেক্সট আরেকটি ক্যারেক্টার হচ্ছে উইলি হ্যারিস। তিনি হচ্ছেন ওয়াল্টার লি এর বন্ধু এবং বিজনেস পার্টনার। তাকে আমরা একজন অবিশ্বস্ত এবং প্রতারক ব্যক্তি হিসেবে এই ড্রামাতে দেখব। তিনি ওয়াল্টারের বিনিয়োগকৃত অর্থ নিয়ে পালিয়ে যান, যার ফলে পরবর্তীতে ওয়াল্টার লি একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হন। এই ড্রামাটিতে উইলি হ্যারিস আমেরিকান ড্রিম বা অবিশ্বস্ত পুঁজিবাদের প্রতীক। তো অ্যাট লাস্ট আমরা বলতে পারি আমাদের এই 4 সাপোর্টিং ক্যারেক্টার, যারা প্রত্যেকে ইয়ঙ্গার ফ্যামিলির স্বপ্ন, সংগ্রাম এবং সিদ্ধান্তকে প্রভাবিত করে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এবং নাটকটিকে আরও অর্থবহ করে তুলতে সাহায্য করে। এবার আমরা আলোচনা করব নাটকটার সামারি নিয়ে। আর রেইজিন ইন দ্য সান নাটকটি 1950-এর দশকে শিকাগো শহরের দক্ষিণাঞ্চলে বসবাসকারী একটি কৃষ্ণাঙ্গ পরিবার, যার নাম হচ্ছে ইয়াঙ্গার পরিবার, এর জীবনের কয়েক সপ্তাহের কাহিনী তুলে ধরা হয়েছে। নাটকটির শুরুতে আমরা দেখতে পাই যে ইয়াঙ্গার পরিবার $10,000 একটি বিমার চেক পাওয়ার অপেক্ষায় আছে, আর এই টাকাটি এসেছে পরিবারের মৃত সদস্য মিস্টার ইয়াঙ্গারের জীবন বীমা থেকে। পরিবারের প্রত্যেক প্রাপ্তবয়স্ক সদস্য এই টাকাটা কিভাবে ব্যবহার করবে সে বিষয়ে আলাদা আলাদা স্বপ্ন পোষণ করে। পরিবারের কর্ত্রী লিনা ইয়াঙ্গার অর্থাৎ মামা একটি বাড়ি কিনতে চান। এটি ছিল তার এবং তার স্বামীর একসাথে দেখা একটি স্বপ্ন, এবং মামার ছেলে ওয়াল্টার লি এই টাকা দিয়ে তার বন্ধুদের সঙ্গে একটি মদের দোকান বিনিয়োগ করতে চাচ্ছেন এবং তার বিশ্বাস যে এই বিনিয়োগ তার চিরতরে তার পরিবারের যে আর্থিক সমস্যাটা আছে সেটা সমাধান করবে। অন্যদিকে ওয়াল্টারের বোন ও মামার মেয়ে বেনিথা এই টাকা মেডিকেল স্কুলে পড়াশোনার জন্য ব্যবহার করতে চায়। সে চায় না তার পরিবার শ্বেতাঙ্গ সমাজের সাথে অতিরিক্তভাবে মেলামেশা করুক এবং বেনিথা নিজের পরিচয়টা খুঁজে পেতে চায় অতীত এবং আফ্রিকার ইতিহাসের মধ্য দিয়ে। নেক্সট এই ড্রামাটির আরও একটি ইম্পর্ট্যান্ট অর মেইন ক্যারেক্টার রুথ, অর্থাৎ ওয়াল্টারের স্ত্রী। সে মামার সাথে একমত। সেও চায় তাদের একটা নির্দিষ্ট বাড়ি হোক যেখানে তার পরিবারের সকল সদস্য এবং স্পেশালি তার ছেলে ট্র্যাভিসও একটি ভালো জায়গা পাবে, কিছু সুযোগ সুবিধা পাবে।
নাটকটি এগোতে থাকলে আমরা দেখতে পারি ইয়ঙ্গার পরিবার তাদের পরস্পর বিরোধী যে স্বপ্ন সেটা নিয়ে এক ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ে। আর রুথ জানতে পারে যে সে প্রেগন্যান্ট এবং সে খুব তখন চিন্তায় পড়ে যায় এবং ভাবতে থাকে তার সন্তান জন্ম দিলে পরিবারে আরও আর্থিক চাপ পড়তে পারে এবং সে খুব ভয় পায় এই বিষয়টা নিয়ে। পরবর্তীতে যখন সে তার হাজব্যান্ড ওয়াল্টারকে তার প্রেগনেন্সির কথা জানায়, তখন ওয়াল্টার কোনো প্রতিক্রিয়া জানায় না। তখন লিনা ইয়ঙ্গার অর্থাৎ মামা তার নিজের সন্তান ওয়াল্টারের তার স্ত্রী এবং আপকামিং চাইল্ডের প্রতি উদাসীনতা দেখে অনেকটা রেগে যান এবং তিনি সিদ্ধান্ত নিয়ে নেন তিনি জীবন বিমার টাকাটি দিয়ে একটি বাড়ি ক্রয় করবেন এবং তিনি জীবন বিমা টাকা থেকে প্রায় হাফ টাকাই সে বাড়ি কেনার জন্য দিয়ে দেন। এবং মামা আরও বিশ্বাস করেন যে তাদের এই একটি সুন্দর এবং আলোকময় বাড়ি তাদের জীবনে স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনবে। তাদের এই নতুন বাড়িটি অবস্থিত ছিল ক্লাইবোন পার্ক এলাকায়, যা সম্পূর্ণ হোয়াইট পিপল অর্থাৎ শ্বেতাঙ্গদের আন্ডারে ছিল। এবং ইয়ঙ্গার ফ্যামিলি যখন সেখানে উঠতে যাচ্ছে এরকম খবর জানাজানি হয়ে যায়, তখন সেই এলাকার বাসিন্দারা অর্থাৎ ক্লাইবোন পার্ক ইমপ্রুভমেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মিস্টার লিন্ডারকে পাঠান মামার বাড়িতে। কার্ল লিন্ডার মামাদের বাড়িতে আসেন এবং তার পরিবারকে ঘুষ দিতে চান এবং বলেন যে যেন তারা ওই এলাকায় না আসে। তিনি অত্যন্ত নম্র ভাষায় বর্ণবাদীদের পক্ষ হয়ে কথা বলেন এবং প্রত্যুত্তরে ইয়ঙ্গার ফ্যামিলিও এই অপমানজনক প্রস্তাবটি খুব নম্রভাবে প্রত্যাখ্যান করে দেন। পরবর্তীতে আমরা দেখতে পাই যে ওয়াল্টার তার বন্ধু উইলি হ্যারিসের কথায় মদের দোকানে বিনিয়োগ করেন, বাট তার ব্যবসায় লাভবান হওয়ার স্বপ্নটা নিমিষেই শ্যাটার্ড হয়ে যায় যখন সে $6,500 হারিয়ে ফেলে। অর্থাৎ তার বিনিয়োগকৃত যেই টাকাটা সেটা তার বন্ধু উইলি হ্যারিস নিয়ে পালিয়ে চলে যায়। অন্যদিকে আমরা বেনি থেকে দেখতে পাই যে তার ধনী প্রেমিক জর্জ মার্চিসনকে রিজেক্ট করেন, কারণ জর্জ মার্চিসন হচ্ছে পাশ্চাত্য মূল্যবোধে বিশ্বাসী এবং নিজের জাতিগত পরিচয় নিয়ে উদাসীন। পাশাপাশি সে বেনিথার আফ্রিকান সংস্কৃতি এবং স্বাধীন চিন্তাকে সবসময় হাস্যকর মনে করেন এবং ঠাট্টা করেন। আর মার্চিসনের এই আত্মপরিচয়হীন এবং সমন্বয়বাদী মানসিকতার কারণেই বেনিথা তাকে রিজেক্ট করেন। পরবর্তীতে আমরা ড্রামাতে দেখতে পাই যে বেনিথা তার নাইজেরিয়ান প্রেমিক জোসেফ আশাগায়ের থেকে বিয়ের প্রস্তাব পায়। আর আশাগায় চায় যে বেনিথা মেডিকেল ডিগ্রি অর্জন করে তার সাথে আফ্রিকায় চলে যাক। কিন্তু নাটকের শেষের দিকে আমরা বেনিথাকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দেখি না। নাটকের এক পর্যায়ে আমরা দেখতে পাই শেষ পর্যন্ত ইয়াঙ্গার পরিবার তাদের ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় যে তারা তাদের পুরনো অ্যাপার্টমেন্ট ছেড়ে নতুন বাড়িতে যাবে। আর এটি ছিল তাদের বহুদিনের লালিত স্বপ্ন। যদিও তাদের এই ভবিষ্যৎটা খুবই অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ, তবুও তারা আশাবাদী এবং একটি ভালো জীবন গড়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এবং ইয়ঙ্গার ফ্যামিলি মনে করেন যে তারা যদি পরিবার হিসেবে ঐক্যবদ্ধ থাকে এবং তারা যদি তাদের স্বপ্নটাকে রেইজিন বা কিসমিসের মতো শুকিয়ে যেতে না দেয়, অর্থাৎ স্বপ্নটাকে বাস্তবায়ন করার যদি তারা প্রাণপণে চেষ্টা করে, তবে তারা অবশ্যই সফল হতে পারবে। সো ড্রামাটির শেষের দিকে আমরা দেখতে পাই ওয়াল্টার লি ঘোষণা করেন যে তারা নিজেদের অধিকারের জায়গায় যাবে, অর্থাৎ তারা এই পুরনো বাড়ি ছেড়ে ক্লাইবোন পার্কের নতুন বাড়িতে যাবেন এবং তারা কোনোভাবেই তাদের উপর যে চাপানো বর্ণবাদ প্রথা এটা তারা মানবেন না। এবং লাস্টে আমরা দেখতে পাই মামা অর্থাৎ লেনা ইয়ঙ্গার তাদের নতুন বাড়ির পথে রওনা হন। আর এই গাছটি তাদের আশা ও মর্যাদার প্রতীক। তারা আশাবাদী, যদিও ভবিষ্যৎ সহজ নয়, তবুও তারা দেখান অর্থাৎ এই পরিবারটি দেখান যে মানির চেয়ে তাদের ডিগনিটি মর্যাদাটা বেশি। এবং এর মাধ্যমে আমরা প্রমাণ পাই যে স্বপ্ন বিলম্বিত হতে পারে, কিন্তু স্বপ্ন নষ্ট করা বা স্বপ্ন থেমে থাকতে পারে না। সো আমরা বলতেই পারি যে এই ড্রামাটির এন্ডিং হয় ইয়ঙ্গার পরিবারকে দেখিয়ে, যারা আশা এবং ডিগনিটিকে প্রেফার করে ওভার ফেয়ার অ্যান্ড মানি। এই ড্রামার ইম্পর্ট্যান্ট কিছু থিমের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট থিম হচ্ছে ডিফারেন্ট ড্রিমস, অর্থাৎ কালো মানুষদের স্বপ্ন কিভাবে সমাজ, দারিদ্রতা এবং বর্ণবৈষম্যের কারণে বারবার পিছিয়ে যায়। 2 নম্বর থিম হচ্ছে রেসিয়াল ডিসক্রিমিনেশন বা রেসিজম, অর্থাৎ 1950-এর দশকে আমেরিকার কৃষ্ণাঙ্গদের প্রতি সামাজিক এবং প্রাতিষ্ঠানিক বৈষম্য এই ড্রামার মাধ্যমে তুলে ধরা হয়েছে। ফর এক্সাম্পল, নতুন বাড়িটি কেনার সময়ও তাদের হোয়াইট নেইবাররা যে বাধা দিয়েছিল বাড়ি কেনায়, সেটাও একটা ডিসক্রিমিনেশনের উদাহরণ। 3 নম্বর থিম হচ্ছে প্রভার্টি অ্যান্ড ইকোনমিক্যাল স্ট্রাগল, যেখানে আমরা দেখতে পাই ইয়ঙ্গার ফ্যামিলির সবাই বিমার টাকার উপর নির্ভরশীল এবং এই থিমটি দেখায় দারিদ্রতা কীভাবে স্বপ্ন এবং সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। নেক্সট 4 নম্বর থিম হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ইউনিটি, যেখানে আমরা দেখতে পাই যে সকল দ্বন্দ্ব সত্ত্বেও পরিবারই এই নাটকের মূল শক্তি।
টাকা হারানোর পরও পরিবার ভেঙে পড়ে না, বরং শেষে এক সিদ্ধান্ত নেয় যে তারা একসাথে নতুন বাড়িতে যাবে। আর এটি দেখায় যে ঐক্যই সংগ্রামের আসল শক্তি। ৫ নম্বর থিম হচ্ছে ড্রিম ভার্সেস রিয়েলিটি, অর্থাৎ তাদের স্বপ্ন একরকম বাট বাস্তবতা অন্যরকম। দেন 6 নাম্বার হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন বা রোল অফ উইমেন। এখানেও আমরা কিছু ডিসক্রিমিনেশন দেখি, যে আমরা প্রথম দেখি যে ওয়াল্টার মনে করেন যে পুরুষই পরিবারের সিদ্ধান্ত নেবে, এবং প্রথম বেনেথার ডাক্তার হওয়ার স্বপ্নটাকে অবহেলা করা হয়, এবং রুথের গর্ভকালীন সময়ে যে একটা সংকটের মধ্যে তিনি পড়েন সেটা দেখানো হয়। হ্যান্সবেরি এখানে নারীদের শক্তিশালী এবং আত্মনির্ভরশীল চরিত্র হিসেবে তুলে ধরেছিলেন। দেন আমাদের নেক্সট থিম হচ্ছে আইডেন্টিটি অ্যান্ড আফ্রিকান হেরিটেজ। এই ড্রামাটি বেনেথা চরিত্রকে ঘিরে কৃষ্ণাঙ্গদের পরিচয়টা উঠে আসে, যেমন জর্জ মার্চিসন ছিল এবং জোসেফ আশাগাই ছিল, যারা ছিল বেনেথার প্রেমিক, এবং এক একজনের কনসেপ্ট এই সংস্কৃতি নিয়ে, আফ্রিকান হেরিটেজ নিয়ে এক এক রকম ছিল, এবং আলটিমেটলি আমরা বেনেথার আইডেন্টিটি এবং আফ্রিকান হেরিটেজের প্রতি তার যে টান সেটা আমরা খুঁজে পাই। অ্যান্ড দ্য আলটিমেট থিম হচ্ছে হোপ অ্যান্ড রেসিলিয়েন্স, অর্থাৎ তাদের আশা, অর্থাৎ তাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা যেগুলো তাদের ভবিষ্যতের আশাকে প্রতিফলিত করে। রেসিলিয়েন্স হচ্ছে দৃঢ়তা। অর্থাৎ এই ড্রামার শেষের দিকে আমরা দেখতে পাই অজস্র বাধার সত্ত্বেও ইয়াঙ্গার ফ্যামিলি একত্রিত থাকে এবং সমস্যার মুখোমুখি হওয়ার সাহস দেখায়। হোপ ইউ লাইক দিস ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।